হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত সেপারেশন মুভির এক্সপ্লেনেশন। মুভি ডিরেক্টর হচ্ছে আসগর ফারাদি। বর্তমান সময়ে আমাদের আশেপাশে বাচ্চা নষ্টের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। আজকের এই মুভিতেও বাচ্চা নষ্টকে কেন্দ্র করে এমন কিছু ঘটে যা আপনাকে ভাবিয়ে তুলবে, এবং বাবা মায়ের বিচ্ছেদ একজন সন্তানের কাছে কতটা যে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সেটাও এই মুভিতে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দুজন দম্পতিকে দেখি, মিস্টার লাভাসানি এবং সিমিন। তারা দুজনে কোর্টে এসেছে ডিভোর্সের জন্য। বিচারক বলছে, সিমিন আপনি তাকে ডিভোর্স কেন দিতে চান? তিনি কি আপনাকে মারধর করে বা তার কি কোনো খারাপ অভ্যাস আছে? সিমিন বলে, এসব কোনো কিছুই না, আমার স্বামী অত্যন্ত ভালো একজন মানুষ। বিচারক বলে, তাহলে আপনি ডিভোর্স কেন চাইছেন? সিমিন বলে, আমার স্বামী চায় না আমরা একসাথে থাকি। লাভাসানি বলে, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। সিমিন বলে, তাহলে তোমার স্ত্রীকে ছাড়তে পারবে? লাভাসানি বলে, আমি তোমায় কখন ছাড়লাম? তুমি তো আমায় এখানে নিয়ে এসেছো। বিচারক বলে, আপনারা ঝগড়া থামিয়ে আমাকে সবকিছু খুলে বলুন। সিমিন বলে, অনেক টাকা খরচ করে 1 বছর পর আমরা ভিসা পেয়েছি, আমরা এমন সুযোগ কেন ছাড়বো? তার বাবা অ্যালজাইমার রোগে আক্রান্ত, তিনি তার ছেলেকে কিংবা আশেপাশের কাউকে চিনে না। তাহলে তুমি থাকা বা না থাকাতে কি যায় আসে? অন্য কেউ তোমার পরিবর্তে এখানে থাকলে কি বা এসে যায়? তোমার বাবা তো তোমায় চিনছে না। লাভাসানি বলে, আমি তো আমার বাবাকে চিনছি, আমার বাবাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না। সিমিন বলে, তোমার মেয়েকে তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়? তার ভবিষ্যৎ কি তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়? বিচারক বলে, ম্যাম এই দেশে অন্য যেসব বাচ্চারা আছে তাদের কি কোনো ভবিষ্যৎ নেই? সিমিন বলে, আমার মেয়ের ভালো মন্দ দেখা এটা আমার দায়িত্ব। বিচারক বলে, আপনার মেয়ের জন্য কোনটা ভালো, বাবা মা দুজনের সাথে থাকা নাকি বাবাকে ছেড়ে থাকা? সিমিন বলে, এই জন্যই তো বলছি সে আমাদের সাথে চলুক। লাভাসানি বলে, আমার যাওয়ার কোনো পরিস্থিতি নেই। বিচারক বলে, ম্যাম আপনি আপনার স্বামীর ঘরে ফিরে যান, এইভাবে কখনো ডিভোর্স হয় না, এখানে দুজনেরই সম্মতি লাগে, তাছাড়া ডিভোর্সের জন্য শক্ত কারণও লাগে। তারা সোজা বাড়িতে চলে আসে। সিমিন সবকিছু গোছগাছ করছে, সে আর এই বাড়িতে থাকবে না। তবে যাওয়ার আগে রাজিয়া নামক এক গৃহ পরিচারিকাকে ঠিক করে দেয়, যাতে তার অবর্তমানে তার শ্বশুরের দেখভাল করতে পারে। লাভাসানি বলে, আমি সকালে কাজে যাব, তাই বাসায় কেউ থাকবে না, তাই বাবার ভালো মতো দেখভাল করবে, দরজা জানালা সব বন্ধ করে রাখবে। রাজিয়া বলে, স্যার 3000 তোমান তো কম হয়ে গেল। লাভাসানি বলে, এর বেশি আমি দিতে পারবো না। রাজিয়া উপায় না পেয়ে 3000-ই রাজি হয়। সিমিন তার মেয়েকে বলছে, তুমি কি আমার সাথে যাবে না? তার মা বলে, না মা, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। এরপর সিমিন তার শ্বশুরের থেকে বিদায় নিতে আসে। সিমিন বলে, বাবা আমি একটু বাইরে যাচ্ছি, খুব শীঘ্রই আমি ফিরে আসব। বৃদ্ধ এই মানুষটি হয়তো বুঝতে পেরেছিল তার প্রিয় বৌমা আর কখনোই ফিরবে না, তাই তার হাতটা শক্ত করে চেপে ধরে। তখনই সেখানে লাভাসানি এসে বলে, বাবা তার হাতটা ছেড়ে দাও। বৃদ্ধ মানুষটি হাতটা ছেড়ে দেয়। একটু পর সিমিন ঘর থেকে বেরিয়ে যায়। লাভাসানি চুপচাপ এটা দেখছিল, তবে তার যে কিছু করার ছিল না। সিমিন গাড়ি চালাচ্ছে আর কেঁদেই চলেছে। সিমিন তো মন থেকে এটা চায়নি। তখনই সিমিন রাজিয়াকে হেঁটে যেতে দেখে এবং রাজিয়াকে গাড়িতে লিফট দেয়। রাজিয়া বলে, ম্যাডাম আমি ভেবেছিলাম আপনিও এখানে থাকবেন। সিমিন বলে, আমি কিছুদিনের জন্য আমার মায়ের বাড়িতে যাচ্ছি। রাজিয়া বলে, এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। সিমিন বলে, আমি আমার স্বামীকে ভরসা করি, সে অত্যন্ত ভালো একজন মানুষ, তাছাড়া তুমি যখন বাসায় কাজ করবে সে তো বাড়িতে থাকবে না। পরের দিন রাজিয়া কাজ করতে আসে, সাথে তার ছোট্ট মেয়েটিকেও নিয়ে আসে। তার মেয়ের নাম সুমাইয়া। সুমাইয়া ঘরের চারপাশ খুব ভালোভাবে দেখছিল। বাচ্চা মেয়েটি এর আগে কখনোই এত বড় ঘর দেখেনি। সুমাইয়া তার মায়ের পেটে মাথা দিয়ে বলে, মা আমি কিছুই শুনতে পাচ্ছি না। আসলে রাজিয়া 4 মাসের গর্ভবতী ছিল। তখন এই বৃদ্ধ লোকটি বাইরে যাচ্ছিল। রাজিয়া বলে, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধটি বলে, বাইরে পত্রিকা আনতে যাচ্ছি। রাজিয়া বলে, পত্রিকা তো আপনার ঘরেই আছে। এই বলে রাজিয়া বৃদ্ধটিকে ঘরে নিয়ে যাচ্ছিল। তখন সুমাইয়া বলে, মা বৃদ্ধটি প্যান্টে প্রস্রাব করে দিয়েছে। এটা দেখে রাজিয়া চিন্তায় পড়ে যায়, সে এখন কি করবে? রাজিয়া সোজা সিমিনকে ফোন করে সবকিছু বলে। সিমিন বলে, উনি তো প্রস্রাব করার আগে বলতো, এখন কি সেটাও বলছে না? আচ্ছা তুমি তাহলে লাভাসানিকে ফোন করো। একটু রাজিয়া বৃদ্ধটিকে বলে, আমি যদি আপনাকে প্যান্ট এনে দেই আপনি কি নিজেই সেটা পড়তে পারবেন? বৃদ্ধ লোকটি শুধু তার বৌমাকে ডাকছে। এরপর রাজিয়া বৃদ্ধটিকে নিয়ে বাথরুমে আসে এবং তাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। রাজিয়া বাইরে অপেক্ষা করতে থাকে। বৃদ্ধটি বাথরুম থেকে বেরিয়ে আসছে। রাজিয়া বলে, আপনি তো এখনো প্যান্ট চেঞ্জ করেননি, তাড়াতাড়ি প্যান্টটা চেঞ্জ করুন। তবে বৃদ্ধটি কোনো কথাই মনে রাখতে পারছে না। রাজিয়া অত্যন্ত ধার্মিক একজন মহিলা। সে একজন আলিমকে ফোন দিয়ে বলে, আমি কি এমন একজন মানুষের কাপড় পরিবর্তন করে দিতে পারি যার বয়স 70-এর ওপর, যিনি কোনো কিছুই খেয়াল রাখতে পারছে না?
এমনকি এসব করার জন্য তার পাশে কেউ নেই। তাহলে কি আমার গুনাহ হবে? আলেম বলে তুমি এটা করতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। এটা শুনে রাজিয়া বৃদ্ধের পোশাক পরিবর্তন করে দেয়। কিছুক্ষণ পর লাভাসিনী ও তার মেয়ে বাড়িতে আসে। বাড়িতে আগে থেকে মিসেস কাহরাই বসেছিলেন। মিসেস কাহরাই তার মেয়ের স্কুলের শিক্ষিকা এবং তার মেয়েকে প্রাইভেট পড়ান। লাভাসানী ঘরে ফিরে মিসেস তাওরাকে দেখে, তারপর সে তার বাবাকে দেখতে যায়। কিছুক্ষণ পর রাজিয়া বলে, আমি হয়তো কাল আসতে পারবো না। লাভাসানী বলে, আপনি তো বলেছিলেন প্রতিদিন আসবেন। রাজিয়া বলে, আমার বাসা দূরে, এই জন্য আমি আসতে পারবো না। লাভাসানী বলে, কালকের জন্য আমি কাকে খুঁজবো? এটা তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে। মিসেস কাহরাই বলে, রাজিয়া তুমি আজকে প্রথম, তাই এমন লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাজিয়া বলে, আপনি কি গাইনি ডাক্তারের নাম্বার দিবেন? আমার পেটের ভেতর অনেক নড়াচড়া করছে। মিসেস কাহরাই বলে, তাহলে তোমার ছেলে হবে। এই বলে মিসেস কাহরাই তার পরিচিত একজন গাইনি ডাক্তারের নাম্বার দেন। এরপর রাজিয়া বলে, আপনার বাবা আজকে প্যান্টে প্রস্রাব করেছিল, আপনার আগেই বলা উচিত ছিল। এসব আমার পরিষ্কার করতে হবে, ওনাকে পরিষ্কার করানো তো আমার কাজ ছিল না। লাভাসানী অবাক হয়ে যায়, তবে সে কিছুই বলে না। রাজিয়া বলে, আপনি যদি আজকে টাকাটা আমায় দিতেন তাহলে আমি চলে যেতাম। এরপর লাভাসানী রাজিয়াকে টাকা দেয়। রাজিয়া বলে, আমি কি আমার স্বামীকে বলবো এখানে এসে আপনার বাবার দেখাশোনা করতে? লাভাসানী বলে, যদি সে আমার বাবার কাপড় পরিবর্তন করে দিতে পারে তাহলে তাকে আসতে বইল। রাজিয়া বলে, আমি আমার স্বামীকে এটা বলতে চাই না, আসলে আমার স্বামী জানে না আমি যেখানে কাজ করতে এসেছি। লাভাসানী বলে, ঠিক আছে, তুমি তোমার স্বামীকে আমার সাথে দেখা করতে বইল, আমি তাকে কাজের কথাটা বলে দেব। রাজিয়া বলে, আমি তাহলে তাকে আপনার অফিসে পাঠাবো। এই বলে রাজিয়া চলে যায়। পরের দিন লাভাসানী যখন অফিসে ছিল তখন রাজিয়ার স্বামী দেখা করতে আসে। রাজিয়ার স্বামীর নাম সামাদি। সামাদি বলে, আমি কাজের জন্য ফোন করেছিলাম। লাভাসানী বলে, তুমি এর আগে কোথায় কাজ করেছিলে? সামাদি বলে, জুতা সেলাইয়ের দোকানে। লাভাসানী বলে, তাহলে আমার বাবার মলমূত্র পরিষ্কার করতে পারবেন? সামাদি বলে, উনি তো আমার বাবার মতো, আমি পরিষ্কার করতে পারবো। লাভাসানী বলে, তাহলে আপনি কাল থেকে আসিয়েন। সামাদি বলে, আমার কাজ যদি আপনার পছন্দ হয় তাহলে টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। পরের দিন রাজিয়া কাজে আসে। লাভাসানী বলে, আজ তুমি এলে যে? আমি তো ভেবেছিলাম তোমার স্বামী আসবে। রাজিয়া বলে, উনি আপাতত আসতে পারবে না, তাই আমি এসেছি। লাভাসানী বলে, আপনার স্বামীকে তবে একদিন আসবে আরেকদিন আসবে না? রাজিয়া বলে, কাল রাতে পাওনাদারেরা পুলিশ নিয়ে আসে আর তাকে জেলে নিয়ে যায়। আজ রাতে আমি মহাজনদের কাছে মিনতি করব যাতে তারা তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এটা শুনে লাভাসানী তার অফিসে চলে যায়। এরপর রাজিয়া ঘরের কাজ করতে শুরু করে। ঘরের ভেতরে থাকা ময়লা আবর্জনা সব বাইরে ফেলে দেয়। তখন সুমাইয়া বলে, মা বৃদ্ধটি তো ঘরে নেই। এটা শুনে রাজিয়ার সাথে সাথে বৃদ্ধটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাজিয়া চারপাশটা হন্যে হয়ে খুঁজতে থাকে। তখনই সে দূরে বৃদ্ধটিকে দেখতে পায়। বৃদ্ধটি নিজ মনে হাঁটতে থাকে। এটা দেখে রাজিয়া খুব ভয় পাচ্ছিল, কেননা যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাজিয়া কোনো মতে বৃদ্ধটিকে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর বাড়িতে যাওয়ার পথে রাজিয়ার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। অন্যান্য যাত্রীরা রাজিয়াকে বসতে দেয়। রাজিয়ার এই অবস্থায় শরীরটা মোটেও সায় দিচ্ছে না। পরের দিন রাজিয়া আবারও কাজে আসে। উপরে থাকা একজন আন্টি বলে, তুমি আজ এত দেরি কেন করলে? বৃদ্ধ মানুষটি তোমার জন্য তো অপেক্ষা করছে। এটা শুনে রাজিয়া দরজা খুলে ভেতরে যায়। বেশ কিছুক্ষণ পর লাভাসানী ও তার মেয়ে আসে। তারা রাজিয়াকে ডাকতে থাকে, তবে ভেতর থেকে কোনো সারা শব্দ মিলছে না। উপায় না পেয়ে তারা অন্য আরেকটা চাবি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তার মেয়ে তার দাদের ঘরের দরজাটা খুলতে চিৎকার করে ওঠে। লাভাসানী দেখে তার বাবা বিছানার নিচে শুয়ে আছে এবং তার হাত খাটের সাথে বাঁধা ছিল। লাভাসানী তাড়াতাড়ি করে তার বাবাকে বিছানাতে তোলে। পাশে দাঁড়িয়ে তার মেয়ে শুধু কেঁদেই চলেছে। লাভাসানী দেখে তার বাবার তখনও শ্বাস পড়ছে। লাভাসানী বলে, মা তুই কাঁদিস না, তোর দাদু ঠিক আছে। এরপর লাভাসানী তার বাবাকে ঠিক মতো বসিয়ে তার কাপড় পরিবর্তন করে দিচ্ছে। একটু পর তার মেয়ে বলে, বাবা আমাদের ঘরের আলমারিতে টাকা নেই। লাভাসানী দেখে সময়ের ব্যাগটা ফেলে গেছে। তার মেয়ে মন খারাপ করে বসে থাকে। সে বিশ্বাসই করতে পারছে না রাজিয়া এমনটা করতে পারে। তখনই রাজিয়া ঘরে ঢুকে আর এটা দেখে তার মেয়ে তার বাবাকে ডাক দেয়। তৎক্ষণাৎ লাভাসানী এসে বলে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? রাজিয়া বলে, আমার একটা কাজ ছিল, তাই কিছু সময়ের জন্য বাইরে গেছিলাম। লাভাসানী বলে, তাই বলে আপনি আমার বাবাকে দরজা আটকে রেখে যাবেন? আমি যদি আরেকটু দেরি করে আসতাম ততক্ষণে তো আমার বাবা মারা যেত। রাজিয়া বলে, তিনি তো ঘুমিয়েছিলেন, তাই তো আমি বাইরে গেছিলাম। লাভাসানী বলে, তাহলে আপনি প্রতিদিনই আমার বাবাকে এইভাবে রেখে বাইরে যান, আর আপনি ওনার হাত কেন বেঁধেছেন? রাজিয়া বলে, আজই প্রথম যে বাইরে গেছি, ওনার হাত বেঁধেছি যাতে উনি বাইরে যেতে না পারেন। কেন, আপনার বাবার কি কিছু হয়েছে? লাভাসানী বলে, আপনাকে আর দরদ দেখাতে হবে না, আপনি আমাদের ঘর থেকে টাকা কেন চুরি করেছেন? রাজিয়া বলে, আমি কসম করে বলছি আমি আপনাদের ঘর থেকে কোনো টাকা নেইনি। লাভাসানী বলে, ঠিক আছে, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। রাজিয়া বলে, আমি আপনার টাকা নেইনি, বিশ্বাস না হলে আমার ব্যাগ চেক করুন। রাজিয়া তার ব্যাগের সবকিছু বের করে দিয়ে বলে, দেখুন ব্যাগে তো কোনো টাকা নেই, আমি খোদার কসম করে বলছি আমি আপনাদের টাকা নেইনি, আমি তো আপনাদের রুমেই যাইনি। লাভাসানী বলে, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, আপনার মেয়ের জন্য আপনাকে খারাপ কিছু বলছি না, তাই ভালো চান তো বের হয়ে যান। লাভাসানী এক প্রকার জোর করে রাজিয়াকে ঘর থেকে বের করে দেয়। একটু রাজিয়া আবারও ভেতরে আসে। লাভাসানী বলে, আপনার সাহস তো কম
না, আপনি আবারও ভিতরে এসেছেন, চাবিটা আমাকে দিয়ে এক্ষুনি চলে যান। রাজিয়া বলে, আমি সত্যি করে বলছি, আমি আপনার টাকা চুরি করিনি। লাভাসানি বলে, আমাকে কি আরো খারাপ হতে বলছেন? এক্ষুনি বেরিয়ে যান। রাজিয়া বলে, তাহলে আজকে টাকাটা আমাকে দিয়ে দিন। লাভাসানি বলে, কিসের টাকা? আপনি তো টাকা নিয়েছেনই। রাজিয়া বলে, স্যার আমি ভোর 5টা থেকে এখানে কাজ করছি, আমি আপনার টাকা চুরি করিনি। সুমাইয়া তার মায়ের অপমান চুপচাপই দেখছিল। লাভাসানি রাজিয়াকে বাইরে বের করে দিয়ে দরজা লাগাতে যায়, কিন্তু রাজিয়া কোনোভাবে দরজা ছাড়ছে না। লাভাসানি রাজিয়াকে ধাক্কা দিয়ে দরজাটি লাগিয়ে দেয়। তার মেয়ে বাইরে চিৎকার শুনতে পায়। তার মেয়ে দরজা খুলে দেখে রাজিয়া সিঁড়িতে পড়ে গেছে। উপরতলা আন্টি রাজিয়াকে টেনে তুলছে। রাজিয়া প্রচন্ড পেট ব্যথা নিয়ে সিঁড়ি থেকে নামে। একটু পর লাভাসানি তার বাবাকে গোসল করিয়ে দিচ্ছে। হঠাৎ লাভাসানি তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। আর যদি তার বাবা মারা যেত তবে তো সে কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারত না। পরের দিন লাভাসানি শ্বশুর বাড়িতে আসে। শাশুড়ি বলে, বাবা তোমাদের তো ডিভোর্স হয়নি, তাহলে আমাদের বাসায় কেন আসো না? লাভাসানি বলে, আমি আজকাল খুবই ব্যস্ত থাকি। এরপর লাভাসানি তার স্ত্রীর সাথে দেখা করতে আসে। সিমিন বলে, রাজিয়ার ভাগিনী আমায় ফোন করেছিল, তুমি তার সাথে কি করেছো? লাভাসানি বলে, সে বাবাকে বিছানার সাথে বেঁধে রেখেছিল, আমি আর 10 মিনিট পরে আসলে বাবা তো মারাই যেত। সিমিন বলে, আমাকে ফোন করে বলেছে তুমি নাকি রাজিয়াকে আঘাত করেছো। লাভাসানি বলে, কই আমি তো এমন কিছুই করিনি। সিমিন বলে, তুমি যদি কিছু না করে থাকো তাহলে তারা রাজিয়াকে হাসপাতালে কেন নিয়ে গেছে? সিমিন আরো বলে, তারা আরো বলেছে রাজিয়া যদি কিছু হয় তাহলে এর দায়ভার তোমাকে নিতে হবে। কিছুক্ষণ পর তারা দুজনে হাসপাতালে আসে। এসে দেখে সামাদি বাইরে বসে আছে। লাভাসানি বলে, আপনার স্ত্রী এখন কেমন আছেন? সামাদি বলে, ভেতরে চিকিৎসা চলছে। আপনারা কি তাকে চেনেন? রাজিয়ার বোন বলে, আপনারা রাজিয়াকে কিভাবে চেনেন? সিমিন বলে, আপনার বোন আমার বাসা দেখাশোনা করত। এটা শুনে সামাদি অবাক হয়ে যায় এবং বলে, রাজিয়া আপনাদের বাড়িতে দেখাশোনা কাজ করত, তাহলে সেদিন কেন আপনি আমাকে এটা বলেননি? যাই হোক, আপনারা এখানে কেন এসেছেন? লাভাসানি বলে, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। রাজিয়ার বোন বলে, আপনারা তার বাচ্চাকে মেরে ফেলেছেন, আর এখন এখানে কিসের জন্য এসেছেন? লাভাসানি সামাদিকে বোঝানোর জন্য তাকে সাইডে নিয়ে আসে। তবে সামাদি খুবই রেগেছিল। লাভাসানি ক্ষমা চাইতে থাকে, কিন্তু সামাদি তার বাচ্চা নষ্টের জন্য লাভাসানিকে দায়ী মনে করে। এক পর্যায়ে সামাদি লাভাসানিকে মারতে শুরু করে। হাতাহাতিতে একটা ঘুষি সিমিনের নাকে লাগে। একটু পর লাভাসানিরা ফিরে আসছে। লাভাসানি বলে, তুমি এখন বাড়িতে চলো। সিমিন বলে, এর কোনো দরকার নেই। লাভাসানি বলে, এই অবস্থায় তুমি তোমার বাবা মায়ের কাছে যাবে? যাই হোক, তুমি আর রাগ করো না, আমার সাথে বাসায় চলো। সিমিন কোনোভাবেই যেতে রাজি হয় না। পরবর্তীতে লাভাসানি কোর্টে আসে। রাজিয়া ও তার স্বামী লাভাসানির বিরুদ্ধে মামলা করেছে। বিচারক বলে, রাজিয়াকে হাসপাতালে কবে নিয়ে গেছিলেন? সামাদি বলে, আমরা সেদিন রাতে নিয়ে গেছিলাম, আমাদের বাচ্চার বয়স 4 মাস ছিল। লাভাসানি বলে, আমি মানছি আমি রাজিয়ার সাথে খারাপ ব্যবহার করেছি, তবে আমি তাকে ধাক্কা দেইনি, আমি চেয়েছিলাম সে যাতে ঘর থেকে বেরিয়ে যায়। বিচারক বলে, সবকিছু স্পষ্ট করে বলুন, আপনার বিরুদ্ধে তো খুনের মামলা করা হয়েছে। লাভাসানি বলে, স্যার আমি কিছুই করিনি, আমি শুধু রাজিয়াকে বের করে দিয়েছি। যদি আমি জানতাম রাজিয়া গর্ভবতী তাহলে যেটা করেছি সেটাও করতাম না। রাজিয়া বলে, সে আমাকে নিচে ফেলে দিয়েছিল, এতে করে আমি পড়ে যাই। লাভাসানি বলে, আমি তো বলছি আমি তাকে শুধু ঘর থেকে বের করেছি, সে যে গর্ভবতী ছিল এটা আমি জানতামই না। সামাদি বলে, কেউ একজন গর্ভবতী মহিলাকে দেখে কিভাবে বুঝতে না পারে? লাভাসানি বলে, আমি রাজিয়াকে কখন দেখলাম? যখন কাজে আসতো আমি তখন অফিসে যেতাম, আমি আবার যখন অফিস থেকে ফিরতাম তখন সে চলে যেত, আর রাজিয়া তো সবসময় বোরকা পরে থাকতো। রাজিয়া বলে, স্যার আমি তার মেয়ে আর টিচারের সামনে সবকিছু খুলে বলেছি, তখন তিনি সেখানেই ছিলেন, আমি কসম কেটে বলছি উনি এসব জানতেন। লাভাসানি বলে, সেদিন আমি কিছুই শুনিনি। বিচারক বলে, এটা যদি প্রমাণিত হয় আপনি জানতেন রাজিয়া প্রেগনেন্ট, তাহলে আপনার 3 বছরের জেল হয়ে যাবে। এখন আপনার মেয়ে টিচারকে সাক্ষ্য দিতে হবে, আপনার মেয়ে টিচারকে এখানে আসতে বলুন। রাজিয়া বলে, আজ এখানে এসেছি একটাই কারণে, আমি আমার বাচ্চাকে হারিয়েছি, কিন্তু উনি আমার সাথে ভালো আচরণ করেননি, আমাকে উনি চুরির অপবাদ দিয়েছেন। সামাদি বলে, আপনার কাছে কোনো প্রমাণ আছে আমার স্ত্রী যে চুরি করেছে? বিচারক বলে, আপনি কি এই জন্যই তাকে বের করে দিয়েছেন? লাভাসানি বলে, স্যার আমার বাবা অ্যালজাইমার রোগী, এই মহিলা আমার বাবাকে খাটার সাথে বেঁধে দরজা লাগিয়ে বাইরে গেছিল, সেদিন আমি তাড়াতাড়ি আসাতে আমার বাবাকে বাঁচাতে পারি। পরে যখন সে আসে আমি তখন খুবই রেগেছিলাম, আমি তাকে বেরিয়ে যেতে বলেছি, কিন্তু তিনি বের হতে চায়নি। রাজিয়া বলে, কেন আমি যাব? সে তো আমাকে চোর বলেছে, আমি চলে গেলে সে তো আমাকে চোরই ভাবতো। লাভাসানি বলে, স্যার আমায় যেতে হবে। বিচারক বলে, আপনি এখন খুনের আসামি, এইভাবে আমি আপনাকে ছাড়তে পারবো না, আগে জামিনদার নিয়ে আসুন, নয়তো আপনাকে জেলে যেতে হবে। লাভাসানি বলে, স্যার আমার বাড়িতে অসুস্থ বাবা আর মেয়েকে ফেলে এসেছি, আমি জেলে যেতে পারবো না, আর কাউকে ডাকতেও পারবো না। বিচারক বলে, আমার কিছুই করার নেই। কিছুক্ষণ পর লাভাসানি বাড়িতে ফোন করে এবং বলে, আজ আমি আসতে পারবো না। এটা শুনে সিমিন খুবই চিন্তায় পড়ে যায়। লাভাসানি জেলে গেলে তার মেয়ের উপরে এর প্রভাব পড়বে। পরের দিন তার মেয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। লাভাসানি বলে, মা তুমি এখানে কেন এসেছো? তার মেয়ে তার নানির সাথে এসেছে। তার নানি বলে, বাবা জামিনদার লাগবে, আমায় বলনি কেন? লাভাসানি বলে,
আম্মা আমি আপনাদের দুশ্চিন্তায় ফেলতে চাইনি। মিসেস কাহরাই এসেছেন সাক্ষী দিতে। মিসেস কাহরাই বলে, বিচারক আমার কাছে কি জানতে চায়? সিমিন বলে, আমি তো সেটা জানি না। বিচারক বলে, লাভাসানি কি জানতো রাজিয়া গর্ভবতী ছিল? মিসেস কাহরাই বলে, তিনি জানতেন না। ওই সময় লাভাসানি রান্নাঘরে ছিল। সামাদি বলে, আপনি মিথ্যে কেন বলছেন? আপনি তো একজন মহিলা। বিচারক সাহেব, তারা নিশ্চয়ই কোনো কাহিনী বানিয়েছে। লাভাসানি বলে, আপনি ওনাকে কেন দোষ দিচ্ছেন? ওনার সাথে আমার তো কোনো কথাই হয়নি। শিক্ষিকা বলে, স্যার লাভাসানি একজন ভালো মানুষ, সে এমনটা করতেই পারে না। লাভাসানি বলে, আমাকে বলা হয়নি গর্ভবতী, এটা জানলে আমি তাকে কাজে রাখতাম না। সামাদি বলে, যদি আপনি ভুল নাই করে থাকতেন তাহলে সেদিন হাসপাতালে কেন এসেছিলেন? লাভাসানি বলে, আমি মনুষ্যত্বের জন্য এসেছিলাম। সামাদি বলে, তখন আপনার মনুষ্যত্ব কোথায় ছিল যখন আপনি আমার স্ত্রীকে ধাক্কা দিচ্ছিলেন? বিচারক বলে, লাভাসানি আপনার নামে মামলা করেছে তার বাবাকে বেঁধে রাখার জন্য। আপনাদের জামিনদার একজনকে হতে হবে। এটা শুনে সামাদি বিচারকের উপর চিৎকার করতে থাকে আর বলছে, স্যার আমার স্ত্রী তো সবকিছু স্বীকার করেছে। স্যার আপনারা তো আমাদের সাথে অন্যায় করছেন। বিচারক বলে, আপনি যদি চুপ না করেন তাহলে আপনাকে জেলে পাঠাবো। কিন্তু সামাদি শুধু চিৎকার করেই যাচ্ছিল। এই জন্য সামাদিকে পুলিশ নিয়ে যায়। রাজিয়া কান্না করছে আর বিচারককে বলছে, স্যার সে গত মাসে জেলে ছিল। আমি মহাজনদের হাত জোর করে বলার পরে তারা আমার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে নেয়। স্যার আমি আপনার কাছেও হাত জোর করছি, দয়া করে তাকে এখন ছেড়ে দিন। চাকরি যাওয়ার পর থেকে সে ভীষণ চাপে আছে স্যার, এবার জেলে গেলে সে এটা মেনে নিতে পারবে না। বিচারক বলে, তাহলে এক্ষুনি একজন জামিনদার নিয়ে আসো। রাজিয়া বলে, আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। পরের দিন সিমিন তার মেয়ের স্কুলে আসে। এখানে আগে থেকে সামাদি এসেছে। সামাদি বলে, আপনি কোর্টে কেন মিথ্যা সাক্ষী দিয়েছেন? মিসেস কাহরাই বলে, আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি। সামাদি বলে, আপনার কি লজ্জা করে না? শিক্ষিকা হয়ে মিথ্যা কথা বলছেন। সামাদি আরো বলে, আমি সারাদিন বাইরে অপেক্ষা করব, দেখি আপনি কিভাবে বাইরে বের হন। এটা শুনে শিক্ষিকা ভয় পায়। এরপরও শিক্ষিকা বলে, আমি কোনো মিথ্যা কিছু বলিনি। সামাদি বলে, তাহলে কোরআন ছুঁয়ে বলুন আপনি যা বলেছেন তা সবই সত্যি। শিক্ষিকা বলে, আমি কসম করে বলছি, সেদিন যখন আমি তাদের ঘরে ছিলাম তখন লাভাসানি আমাদের কোনো কথাই শুনিনি, তিনি তো রান্নাঘরে ছিলেন। এটা শুনে সামাদি আর কোনো কথাই বলে না। সে চুপচাপ স্কুল থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তার মেয়ে ও তার মা বাড়িতে আসে। তখন লাভাসানি শিক্ষিকার সাথে কথা বলছিল। লাভাসানি বলে, সেদিন রাজিয়া আপনার থেকে যে নাম্বারটা নিয়েছিল সেটা আমায় দিন, আমি জানতে চাই রাজিয়া আসলে সেদিন কিসের জন্য গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করেছিল। পরের দিন লাভাসানি তার মেয়েকে পড়াচ্ছিল। তখন তার মেয়ে বলে, বাবা তুমি তো জানতে রাজিয়া যে প্রেগনেন্ট ছিল। লাভাসানি বলে, তুমি এটা কিভাবে বুঝলে? তার মেয়ে বলে, তুমি কোর্টে বলেছিলে মিসেস কাহরাই আর রাজিয়ার কথা তুমি শোনোনি, তাহলে মিসেস কাহরাই যে ডাক্তারের নাম্বার দিয়েছিল এটা তুমি কিভাবে জানলে? লাভাসানি বলে, হ্যাঁ আমি জানতাম রাজিয়া যে গর্ভবতী ছিল, আমি রান্নাঘর থেকে সব শুনেছিলাম। তার মেয়ে বলে, তুমি তাহলে কোর্টে কেন এটা বলনি? লাভাসানি বলে, এটা বলে দিলে আমার 3 বছরের জেল হয়ে যেত। আমি তখন ভাবছিলাম এরপরে তোমার কি হতো, তুমি তো একা হয়ে যেতে, এই জন্য আমি কোর্টে সেদিন মিথ্যা বলেছি। তুমি যদি চাও তাহলে আমি তাদের সব সত্যি বলে দেব। এটা শুনে তার মেয়ে শুধু চুপ করে থাকে। পরবর্তীতে লাভাসানি কোর্টে আসে। বিচারক বলে, আপনার তো তেমন কোনো সাক্ষী নেই। গতকাল শিক্ষিকা এসেছিল এবং তার জবানবন্দি প্রত্যাহার করেছে এবং যাওয়ার সময় এটাও বলেছে আপনি সবই জানতেন। লাভাসানি বলে, স্যার সামাদি স্কুলে গিয়ে ধমকি দিয়েছে, তাই শিক্ষিকা ভয়ে এটা বলেছে। বিচারক বলে, তাহলে আপনি কিভাবে জানলেন যে শিক্ষিকা রাজিয়াকে ডাক্তারের নাম্বার দিয়েছিল? লাভাসানি বলে, এটা আমাকে আমার মেয়ে বলেছিল, আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। বিচারক বলে, আপনার মেয়েকে ভিতরে পাঠান আর আপনি বাইরে অপেক্ষা করুন। এরপর বিচারক বলে, যখন শিক্ষিকা নাম্বার দিচ্ছিল তখন তুমি কি সেখানে ছিলে? তার মেয়ে বলে, হ্যাঁ স্যার আমি সেখানেই ছিলাম। বিচারক বলে, তাহলে গর্ভবতীর ব্যাপারটা তুমি জানতে? তার মেয়ে বলে, না স্যার তখন আমি ছিলাম না, ম্যাডাম তো যাওয়ার সময় নাম্বার দিয়েছিল, তখন আমি সেখানে ছিলাম। বিচারক বলে, ঠিক আছে তুমি এখন যাও। গাড়িতে আসার সময় তার মেয়ে শুধু কেঁদেই চলেছে, কেননা সে তো কোনোদিন মিথ্যা কথা বলেনি আর সে তার বাবাকে বাঁচাতে মিথ্যা বলেছে। বিকেলে সিমিন আমাদের সাথে দেখা করতে আসে। সিমিন বলে, এসব করে আপনাদের কি লাভ? আমি সবই জানি আপনারা এসব করছেন টাকার জন্য। সামাদি বলে, কেন আপনি এটা ভাবছেন যে আমি টাকার জন্য কোর্টে যাচ্ছি? সিমিন বলে, আপনারা তো আপনাদের সন্তানকে আর ফিরে পাবেন না আর আমার স্বামীও সারা জীবন জেলে থাকবে না, তাহলে এত কিছু কেন করছেন? আমার স্বামী তো এটা ইচ্ছা করে করেনি, এই জন্য বলছি টাকা নিয়ে সবকিছু শেষ করে দেন। এটা শুনে সামাদি রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একজন বৃদ্ধ বলে, আমি সামাদিকে বোঝাচ্ছি। বৃদ্ধটি সামাদিকে ডাক দেয়। সামাদি টাকা নিতে রাজি হয়। সিমিন সোজা বাড়িতে আসে। তখনই তার মেয়ে আসে। তার মেয়ে তার মাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। সিমিন তার মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। এরপর সিমিন তার স্বামীকে বলে, আমি সামাদির সাথে কথা বলেছি, অনেক কষ্টে 15 মিলিয়ন তমনে রাজি করিয়েছি। লাভাসানি বলে, তুমি কেন এতে জড়াচ্ছ? আমি যদি টাকা দেই তাহলে তারা বুঝবে আমি দোষ মেনে নিয়েছি। সিমিন বলে, তো কি হয়েছে, তারা তো মামলাটা উঠিয়ে নেবে। লাভাসানি বলে, আমি এভাবে টাকা দিতে পারবো না। সিমিন বলে, তোমার মেয়ের এখন বয়ঃসন্ধির সময়, এই মুহূর্তে এসব ব্যাপার তার জন্য সমস্যা বয়ে নিয়ে আসবে। লাভাসানি বলে, তার সমস্যা হলে সে এখানে থাকতো না। সিমিন বলে, তুমি কি মনে করো তার মেয়ে তোমাকে ভালোবেসে এখানে থাকছে? সে তোমার সাথে থাকছে যাতে আমরা আলাদা হয়ে না যাই। তার মেয়ে খুব ভালোভাবে জানে আমি তাকে ছাড়া কখনোই বিদেশ
ফিরে যাব না। লাভাসানি বলে আমি টাকা দেব না। এটা শুনে সিমিন খুবই রেগে যায়। সে তার মেয়ের সাথে জোর করতে থাকে যাতে তার মেয়ে তার সাথে যায়। এবার তার মেয়েও রাজি হয়। তার মেয়ে তার কাপড় চোপড় গুছাচ্ছে। লাভাসানি বলে তুমি যেতে চাইলে যাও, তবে পরীক্ষাটা শেষ করে যাও। তার মেয়ে কাঁদতে কাঁদতে বলে বাবা তুমি বলেছিলে এটা সিরিয়াস কিছু না, কিন্তু এটা এখন বিগড়ে গেছে। লাভাসানি বলে মা তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তার মেয়ে বলে বাবা তুমি টাকা কেন দিচ্ছ না, তাহলে তো মা ফিরে আসবে। লাভাসানি বলে তার মেয়ে তুমি যদি মনে করো আমি দোষী তাহলে তোমার মাকে গাড়ি থেকে নিয়ে এসো, আমি টাকা দিয়ে দেব। তবে তার মেয়ে গাড়ি নিয়ে চলে যায়। পরবর্তীতে রাজিয়া সিমিনের সাথে দেখা করে। রাজিয়া বলে আপনারা টাকা দিতে যাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে আমার দ্বিধা আছে। সিমিন বলে কেন কি হয়েছে? রাজিয়া বলে আমার মনে হয় ধাক্কা দেওয়ার জন্য বাচ্চাটা মারা যায়নি। সিমিন বলে তাহলে কি হয়েছিল? রাজিয়া বলে সেদিন আপনার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি তাকে যখন পাই তখন উনি রাস্তা পার হচ্ছেন। আমি তাকে বাঁচাতে গিয়ে একটা গাড়ি আমায় ধাক্কা দেয়। সেদিন রাতে আমার পেট খুবই ব্যথা করছিল, হতে পারে বাচ্চাটা সেদিনই মারা গেছিল। সিমিন বলে তোমার স্বামী কি এসব জানে? রাজিয়া বলে আমার স্বামী জানলে উনি মরে যাবেন। আপনি টাকা দিবেন বলে উনি সব পাওনাদারদের জানিয়ে রেখেছেন, কিন্তু এই টাকা নেওয়াটা মনে হয় না ঠিক হবে। সিমিন বলে টাকা না দিলে তোমার স্বামী আমাদের ছাড়বে না। রাজিয়া বলে টাকাটা না দিলে আমি খুশি হব। সন্ধ্যায় লাভাসানিরা সামাদিদের বাড়িতে আসে। এখানে পাওনাদারেরাও এসেছে। লাভাসানি বলে আমার কেস তুলে নিলে আমি সম্পূর্ণ টাকা দিয়ে দেব, তবে এর আগে একটা কাজ করতে হবে। আমি জানি রাজিয়া একজন ধার্মিক মহিলা, তাই তাকে কোরআন হাতে রেখে বলতে হবে এই টাকাগুলো সে বাচ্চা নষ্টের জন্য গ্রহণ করছে। এটা শুনে রাজিয়ার চোখ মুখ শুকিয়ে যায়। রাজিয়া ভাবতে থাকে সে এখন কি করবে। বাইরে পাওনাদারেরা বসে আছে। তখনই সামাদি এসে বলে কি হয়েছে। রাজিয়া তার স্বামীকে সব কথা খুলে বলে। সামাদি বলে এখন কেন এসব কথা বলছো, আমাকে আগে কেন বলোনি? যাই হোক চলো টাকাগুলো নেই। রাজিয়া বলে জেনে শুনে এত বড় পাপ আমি করব না। এটা শুনে সামাদি নিজের গালে নিজে চড় মারতে থাকে এবং সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যায়। রাজিয়া বলে আপনাকে তো আমি বলেছিলাম এখানে না আসতে, আমি তো বলেছিলাম কোনো টাকা লাগবে না। আমি এখন এই ঘরে কিভাবে থাকবো? আপনি কেন আমার জীবনটা ধ্বংস করে দিলেন? আপনি কেন আমার সংসারটা ভেঙে দিলেন? মুভির একদম শেষে লাভাসানি ও তার স্ত্রী কোর্টে এসেছে ডিভোর্সের জন্য। বিচারক বলে তার মেয়ে তুমি কার সাথে থাকতে চাও? তার মেয়ে বলে এটা কি আমাকে বলতে হবে? বিচারক বলে হ্যাঁ। তার মেয়ে শুধু কেঁদেই চলেছে। সে তার বাবা মায়ের সামনে কিছুই বলতে পারছে না। বিচারক তার মেয়ের বাবা মাকে বাইরে দাঁড়াতে বলে। তারা দুজনেই অপেক্ষা করছে। তাদের এই অপেক্ষার মধ্য দিয়েই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বাবা মায়ের বিচ্ছেদ পৃথিবীর কোনো সন্তানই মেনে নিতে পারে না। আর বৃদ্ধ বয়সে বাবা মায়ের যত্ন নিই, ঠিক যেমন করে তারা আমাদের বড় করেছেন। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।